নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল টোটো কোম্পানি ঘোরাফেরা জানার আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভারত আজ পেরিয়ে এসেছে অনেকটা রাস্তা। এই এগিয়ে চলার রাস্তায় কখনো বিদেশি শক্তির মুখোমুখি হতে হয়েছে, আবার কখনো দরকার হয়ে পড়েছে সমাজ সংস্কারের। এই দীর্ঘ পথ জুড়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন মনীষীরা, যারা সমস্ত সমালোচনা অবজ্ঞা করে দেশকে ভালোবেসে আত্মত্যাগ আর আদর্শের পথে নিজেদের নিয়োজিত করেছেন। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে একজনই ছিলেন যার প্রদর্শিত পথে দেশ দেখেছিল পরিবর্তনের হাওয়া, রাজা রামমোহন রায়। কতটুকু জানি আমরা তার সম্বন্ধে? চলুন জেনে নিই এই মহিরুহের কথা। আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ১৭৭২ সালের ২২শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ বন্দ্যোপাধ্যায় পরিবারে রামমোহন রায়ের জন্ম হয়েছিল। তার প্রপিতামহ কৃষ্ণকান্ত ফারুকশিয়ারের আমলে বাংলার সুবেদারের আমিনের কাজ করতেন। সেই সুবাদেই তাঁরা রায় উপাধি পান। কৃষ্ণকান্ত রায়ের কনিষ্ঠ পুত্র ব্রজবিনোদ রামমোহনের পিতামহ। তার পিতার নাম রামকান্ত। রামকান্তের ৩ বিবাহ। রামকান্তের দ্বিতীয় স্ত্রী তারিণী দেবীর এক কন্যা ও ২ পুত্র, জগমোহন ও রামমোহন। এদের বংশ ছিল বৈষ্ণব, কিন্তু রামমোহনের মাতা ছিলেন ঘোর তান্ত্রিক ঘরের কন্যা। রামকান্ত পৈতৃক এজমালি ভদ্রাসন ছেড়ে পার্শ্ববর্তী লাঙ্গুলপাড়া গ্রামে সপরিবারে উঠে যান। রামমোহনের মতো একজন বাঙালিও চোখে পড়ে না যে বাঙালি ১২ বছর বয়সের মধ্যে মুসলমান সংস্কৃতির কেন্দ্র পাটনায় গিয়ে মৌলবীদের কাছে আরবি আর ফার্সি শিখে আরবি ভাষায় ইউক্লিডের জ্যামিতি ও সংখ্যাদর্শন পড়েছেন অ্যারিস্টটলের এথিক্স। তার আগে অবশ্য তিনি যথেষ্ট সংস্কৃত চর্চা করেছেন বাংলার মহাপণ্ডিতদের কাছে। এরপর কিশোর রামমোহন যাচ্ছেন কাশীতে হিন্দু ধর্মের সন্ধানে, এবং খুঁজে পাচ্ছেন মাত্র ১৬ বছর বয়সে হিন্দু ধর্মের সারসত্য, এবং বাবা রামকান্তকে মা তারিণীকে জানাচ্ছেন হিন্দু ধর্মের অন্তঃসত্যটির কথা। আরবি ভাষায় পাশ্চাত্য দর্শন এবং সংস্কৃত ভাষায় উপনিষদ চর্চা করে এবং হিন্দু দর্শনের গভীর পাঠ নিয়ে আমি আর হিন্দুদের ৩৩ কোটি দেবদেবীর একটিকেও মানতে পারছি না। আমি সমস্ত দেবদেবী পরিত্যাগ করে সেই বিশুদ্ধ ব্রহ্মজ্ঞান পিপাসু হয়েছি যে বিশ্বাস করে যে ঈশ্বর একটি, অর্থাৎ আমি আপোষহীন নিরন্তর নিখাদ একেশ্বরবাদী হিন্দু ব্রাহ্মণ, এবং আমার ঈশ্বর নিরাকার। তাঁর কোনো মূর্তিতে আমি বিশ্বাস করি না। আমি সমস্ত রকম মূর্তি পূজার বিরোধী। আমার ঈশ্বর শব্দহীন, স্পর্শহীন, রূপহীন, এক অব্যয় নিত্য সত্তা। তিনি নিরন্তর দ্রষ্টা, নিরবিচ্ছিন্ন স্রষ্টা, কিন্তু নন শ্রবণের বিষয়ভূত। তিনি নিরাধার, নির্বিকার, নির্বিশেষ। তিনি সর্বদর্শী, সর্বব্যাপী। সকলের মধ্যে তিনি বিনাশহীন আত্মারূপে বিরাজিত। তিনিই পরম ব্রহ্ম, এবং তিনি প্রমাণের অবিষয়। ওং তৎসৎ। লিখলেন ১৬ বছরের রামমোহন। একই রকম কোনো ১৬ বছরের কিশোর এই যুগের আধুনিক বাঙালিদের মধ্যেও চোখে পড়েছে কি? এ তো কিছুই নয় এর পরে যা ঘটল তার তুলনায়। রামমোহন শুধু একেশ্বরবাদী হিন্দু হয়েই ফিরে এলেন না কাশী থেকে, তিনি পড়লেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। তিনিও নালন্দা বিশ্ববিদ্যালয়ের অসামান্য ছাত্র অতীশ দীপঙ্করের মতো হতে চান প্রজ্ঞার সন্ধানী, পড়তে চান প্রাচীন পুঁথি, হতে চান হারিয়ে যাওয়া দর্শন ও এষণার অধিকারী। তিনি হাঁটতে শুরু করলেন তিব্বতের পথে, এবং অবশেষে পৌঁছলেন সেই রহস্যময় দেশে। তিনি যে প্রাচীন পুঁথির পাঠ উদ্ধার করে গোপন প্রজ্ঞার অন্বেষণে এসেছেন এ কথা জানলেন লামারা। তাকে হত্যা করার চেষ্টাও হয়েছিল। প্রাচীন পুঁথির আড়াল করা জ্ঞানভাণ্ডার স্মৃতিতে ধারণ করে দেশে ফিরলেন রামমোহন, এবং দেশে ফিরে লিখলেন ফার্সি ভাষায় তাঁর একেশ্বরবাদী সম্পূর্ণ দেবদেবীহীন দার্শনিক গ্রন্থ তুইফাত উল মুহাহিদিন। ১৮০৩ সালে লিখেছিলেন এই বৈপ্লবিক বই। তখন রামমোহনের বয়স সবে ৩০ পেরিয়েছে। এরপর রামমোহন হলেন ইংরেজ সিভিলিয়ান ডিগবির দেওয়ান। তিনি প্রভূত অর্থ উপার্জন করলেন, কলকাতায় ৪টি প্রাসাদের মতো বাড়ি করলেন, এবং তৈরি করলেন বিদগ্ধ বাঙালিদের এক সমাজ। নাম দিলেন আত্মীয় সভা। এই আত্মীয় সমাজকেই তিনি ক্রমশ পরিণত করলেন ব্রাহ্ম সমাজে। এরপর এমন একটি কাজ করলেন যা আর কোনো বাঙালি কোনো কালে করেছে বলে জানা নেই।
তিনি হিব্রু শিখে বাইবেলের পুরানো অংশ মূল ভাষায় পড়লেন এবং দুঃসাহসে বললেন পুরনো বাইবেলের অবতারবাদ বর্জনীয়। ক্রাইস্টের উপদেশই খ্রিস্টান ধর্মের সারাৎসার। একদিকে অধিকাংশ হিন্দুরা তার শত্রু, অন্যদিকে গোঁড়া খ্রিস্টানরাও তার বিরোধিতা শুরু করলেন। এই সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটল রামমোহনের জীবনে। তার দাদা জগমোহন মারা গেলেন কম বয়সেই। পণ্ডিতেরা জোর করে জগমোহনের চিতায় তুলল রামমোহনের খুব ভালোবাসার বৌদি অলকা মঞ্জুরিকে, নতুন বউয়ের সাজে। অলকা মঞ্জুরি কথা আমরা ভুলে গেছি, কিন্তু তিনিই ছিলেন রামমোহনের সতীদাহ বিরোধী দীর্ঘ লড়াইয়ের প্রেরণা। রামমোহন জীবন্ত অলকা মঞ্জুরিকে তাঁর চোখের সামনে চিতায় পুড়তে দেখে বলেছিলেন, বৌদি, তোমাকে বাঁচাতে পারলাম না, কিন্তু হিন্দুদের এই বর্বরতা আমি নাশ করবই। এবং মহাপণ্ডিত উদারপন্থী রামমোহন শেষ পর্যন্ত হিন্দু শাস্ত্রের প্রমাণ দাখিল করে সহমরণ প্রথার বিরুদ্ধে আইন আনতে সফল হলেন। সতী হতে গেলে কোনো নারীকে চন্দ্র সূর্য সাক্ষী করে সংকল্প নিয়ে মন্ত্রপাঠ করতে হতো। অধিকাংশ ক্ষেত্রে সেই মন্ত্র জোর করে পাঠ করানো হতো। তারপর বলা হতো এই সতী মন্ত্র থেকে ফেরবার উপায় নেই। 1829 সালের 4 ডিসেম্বর লর্ড বেন্টিং রামমোহনের সঙ্গে একমত হয়ে সতীদাহ আইন বন্ধ করলেন। সে যুগে এই কাজটি করা কতদূর কঠিন ছিল আজকের বাঙালি তা বুঝতে পারবে না। যেমন বুঝতে পারবে না আজকের বাঙালি রামমোহনের সময় দিল্লির বাদশার দূত হয়ে ব্রিটিশ পার্লামেন্টে বসবার জন্য 1831 সালে ইংল্যান্ড যাওয়া কি বিস্ময়কর ঘটনা। 1815 খ্রিস্টাব্দ থেকে রামমোহন কলকাতার স্থায়ী বাসিন্দা হন। এখান থেকেই প্রকাশ্যে তার সংস্কার প্রচেষ্টা শুরু। বেদান্ত উপনিষদগুলি বের করবার সময়ই তিনি সতীদাহ অশাস্ত্রীয় এবং নীতিবিগর্হিত প্রমাণ করে পুস্তিকা লিখলেন প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। প্রতিবাদে পুস্তিকা বের হল বিধায়ক নিষেধকের সংবাদ। তার প্রতিবাদে দ্বিতীয় ও তৃতীয় পুস্তিকা বের হয়। এই বছরেই ডিসেম্বর মাসে আইন করে সহমরণ রীতি নিষিদ্ধ করা হয়। তবুও হিন্দু গোঁড়ারা চেষ্টা করতে লাগলো যাতে পার্লামেন্টে বিষয়টি পুনর্বিবেচিত হয়। এই চেষ্টায় বাধা দেওয়ার জন্য রামমোহন বিলেত যেতে প্রস্তুত হলেন। এ ব্যাপারে তাকে আর্থিক সহায়তা দান করলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। মোগল সম্রাট দ্বিতীয় আকবর তার দাবি ব্রিটিশ সরকারের কাছে পেশ করার জন্য 1830 সালে রামমোহনকে বিলেত পাঠান। তিনি রামমোহনকে রাজা উপাধি দেন। শিক্ষা প্রসারেও রামমোহনের অবদান অনেক। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের সাথে কলকাতায় প্রতিষ্ঠা করেন হিন্দু কলেজ, যা পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 1822 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন অ্যাংলো হিন্দু স্কুল। 1826 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বেদান্ত কলেজ, যেখানে পাশ্চাত্য ও ভারতীয় শিক্ষার রীতিনীতির ওপর জোর দেওয়া হয়েছিল। 1830 খ্রিস্টাব্দে তিনি রেভারেন্ড আলেকজান্ডার ডাফকে সাহায্য করেছিলেন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করতে, পরবর্তীকালে যার নাম হয় স্কটিশ চার্চ কলেজ। এছাড়াও তিনি ভারতীয় শিক্ষায় এবং শিক্ষার্থীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হতে সমর্থন করতেন। 1830 খ্রিস্টাব্দের 19 নভেম্বর তিনি কলকাতা থেকে বিলেত যাত্রা করেন। 1831 খ্রিস্টাব্দের 8 এপ্রিল রামমোহন লিভারপুলে পৌঁছলেন। 1832 খ্রিস্টাব্দের শেষের দিকে কিছুদিনের জন্য তিনি ফ্রান্সেও গিয়েছিলেন। সেখানে ফরাসি সম্রাট লুই ফিলিপ কর্তৃক তিনি সংবর্ধিত হন। সেখান থেকে ফিরে এসে তিনি ইংল্যান্ডের ব্রিস্টলে বসবাস করতে থাকেন। 1833 খ্রিস্টাব্দে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হন এবং প্রায় 8 দিন জ্বরে ভুগে 27 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 10 বছর পর দেবেন্দ্রনাথ ঠাকুর আনসারডেল নামক স্থানে তার সমাধিস্থলে একটি মন্দির প্রতিষ্ঠা করে দেন। 1997 খ্রিস্টাব্দে মধ্য ব্রিস্টেলে তার একটি মূর্তি স্থাপন করা হয়। রামমোহনের সেই দীক্ষা, দর্শন, প্রত্যয়, মূল্যবোধ, সমাজচেতনা আজও আমরা হজম করতে পারিনি। আজও নাগাল পাইনি তার ইথারস্পর্শী উচ্চতার। তার ইন্টেলেকচুয়াল ব্যাপ্তি আজও থেকে গিয়েছে আমাদের বোধের অতীতে। এবং তিনি 250 বছরের পুরনো, তবু তার আধুনিকতা হয়তো আমাদের এই যুগের নানা সংস্কার, প্রাইড অ্যান্ড প্রেজুডিসকে 250 বছর পিছনে ফেলেই এগিয়ে আছে। আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল টোটো কোম্পানি ঘোরাফেরা জানাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আরেকটা ছোট রিকোয়েস্ট, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।